গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ ম্যাথের ওপর থেকে 40 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ এর আগে কিন্তু অলরেডি 39টা ক্লাস আমরা কভার করে নিয়েছি। সেগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, এই চ্যানেলের কোনো ক্লাস বা কোনো ভিডিওকে তোমরা ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর যে কোশ্চেনগুলো তোমাদের ম্যাথের ক্লাসে আজকের ক্লাসে করানো হবে, সেগুলো ক্লাস শেষ হওয়ার পর বাড়িতে কমপক্ষে নিজেরা 3 থেকে 4 বার সেগুলোকে তোমরা রিভিশন করবে, নিজেরা প্র্যাকটিস করবে, এবং তার পাশাপাশি প্রিভিয়াস ক্লাসে যা পড়ানো হয়েছে সেগুলোকেও কিন্তু অবশ্যই নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, নিচের ব্যতিক্রমগুলির মধ্যে বা নিচের অপশনগুলোর মধ্যে কোনটি 18 দ্বারা বিভাজ্য নয় বলেছে। তো সোজা কোশ্চেন, আমরা 18টাকে ভাঙি। 18টাকে দেখো ভাঙছি 2 ইন্টু 9, বা আরো যদি ছোট আকারে ভাঙি তো 2 ইন্টু 3 ইন্টু 3, মানে 18কে আমরা দুটো 3 এবং একটা 2 এর গুণফল আকারে কিন্তু এটাকে ভাঙতে পারি। এবার দেখো 18-র এখানে গুণনীয়ক হিসাবে আছে কি, পেয়েছি আমরা 2। তো 2 যেহেতু আছে, তো 2 18-র মধ্যে যেহেতু আছে, তো 18 দ্বারা মাল্টিপল যে সংখ্যাগুলো হবে সেগুলো অবভিয়াসলি জোড় সংখ্যা হবে, মানে লাস্টের যে ডিজিট সেই ডিজিটটাকে কিন্তু অবভিয়াসলি 2 দ্বারা ভাগ করা যাবে। তো এখানে দেখো ফার্স্ট অপশন, এখানে 6 আছে, 6কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। এখানে অপশন বি তেও 6 আছে, অপশন সি তেও দেখো 6 আছে, কিন্তু অপশন নাম্বার ডি তে দেখো লাস্ট যে ইউনিট ডিজিটটা আছে সেটা আছে 3। তো এই 3কে আমরা 2 দ্বারা কিন্তু সম্পূর্ণ ভাগ করতে পারি না। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন টেস্ট করে অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটি 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। একদমই ইজি কোশ্চেন এবং এইরকম টাইপেরই কিন্তু কোশ্চেন তোমরা পাবে। তো এখানে কি করতে হবে, যে সংখ্যাগুলো আছে 24, 32, 36 অ্যান্ড 54, এগুলোর সিম্পলি লসাগু করো। তো এখান থেকে ফার্স্টে 2 দিয়ে, 12 2 24, 16 2 32, 18 এবং 27 2 54, আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 2 দিয়ে 2 এর উৎপাদক হচ্ছে, এখানে 6 2 12, 8 2 16, 9 2 18, এখানে 27 থেকে গেল। আবার 2 দিয়ে যাচ্ছে, তো 3 2 6, 4 2 8, এখানে 9, এখানে 27। এবার দেখো এখান থেকে যাচ্ছে 3 দিয়ে, 3 1 কে 3, 4 অ্যাজ ইট ইজ থেকে গেল, 3 3 কে 9, 3 9 27, আরো আরেকবার 3 দিয়ে যাচ্ছে, তো 1 4 1 আর 3 3 9। তো এখান থেকে আমরা এলসিএম কি পাচ্ছি, লসাগু। তো এখানে যেগুলো উৎপাদক পেলে সেগুলোর গুণফল 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3টে 3, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এখানে হচ্ছে কত 4। তো এগুলোকে গুণ করো, গুণ করলে এখান থেকে পাবে তোমরা 864। তো এলসিএম কি পেলে 864। এবার যদি কোশ্চেন দিত যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, সরি এখানে যদি কোশ্চেন দিত যে 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা হবে, তখন অ্যান্সার লিখতাম 864 এমন একটা সংখ্যা যেটা 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে কোশ্চেন কি জানতে চাইছে, জানতে চাইছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে। তো আমি ক্ষুদ্রতম সংখ্যাটা ধরে নিচ্ছি x, এর সাথে যদি 5 যোগ করি তাহলে কি হবে, সেই সংখ্যাটা 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে, এবং সেই সংখ্যাটাই, সেই ক্ষুদ্রতম সংখ্যাটাই পেয়েছি কত আমরা, 864। তো এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাচ্ছ 864 মাইনাস 5, বিয়োগ করলে কত হবে 859। কোন অপশনে আছে, অপশন বি তে আছে, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই টাইপের কোশ্চেন লাস্ট কয়েকটা ক্লাসে কিন্তু এই সেম টাইপের কোশ্চেন কিন্তু করিয়েছি। এখান থেকে দেখো এই কিভাবে ভাঙছি, সেই ভাঙাটাই দেখলে কিন্তু যদি প্র্যাকটিস করো বাড়িতে তাহলে সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। তো এখানে 30টাকে ভাঙছি আমরা
কনজিকিউটিভ নাম্বারের গুণফলের মানে পরস্পর দুটো সংখ্যার গুণফলের আকারে 5 ইন্টু 6, 5 ছক 30, 42কে ভাঙছি দেখো 6 ইন্টু 7, 56কে ভাঙছি আমরা 7 ইন্টু 8, 72কে ভাঙছি আমরা 8 ইন্টু 9, 90কে ভাঙছি 9 ইন্টু 10 অ্যান্ড 110কে আমরা ভাঙছি 10 ইন্টু 11, 10 ইন্টু 11। এবার এখান থেকে খেয়াল করো পরের লাইনে কিভাবে করছি। তো পরের লাইনে দেখো ওপরে কি আছে, মানে লবে আছে কত 1। তো এখান থেকে আমি লিখতে পারি 1-এর জায়গায় 6 - 5, 6 থেকে 5 বাদ দিলে একই হয়, মানে কিছুই লিখলাম না, সেই একই লিখলাম ঘুরিয়ে। তো নিচে যেটা আছে 5/6 লেখো। একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে লেখো 6 ইন্টু 7, ওপরে লেখো 7 - 6, এখানে 7 ইন্টু 8, ওপরে লেখো 8 - 7, প্লাস এখানে 8 ইন্টু 9, উপরে লেখো 9 - 8, প্লাস এখানে 9 ইন্টু 10, উপরে লেখো 10 - 9, প্লাস এখানে নিচে 10 ইন্টু 11, উপরে লেখো 11 - 10, মানে কিছুই লিখলাম না, জাস্ট এটাকে একটু ঘুরিয়ে লিখলাম। এবার এখান থেকে তোমরা আলাদা করো এই ভগ্নাংশগুলোকে, এখান থেকে দুটো ভগ্নাংশ এখানে বিয়োগফল আকারে আছে সেটাকে আলাদা করো। আলাদা করলে কি হচ্ছে, এখান থেকে দেখো পাচ্ছ 1-এর 5 মাইনাস এখান থেকে পাচ্ছ কি 1-এর 6। তো 1-এর 5 মাইনাস 1-এর 6, ঠিক একইভাবে পরেরটার থেকে পাবে 1-এর 6 মাইনাস 1-এর 7, তারপরেরটার থেকে পাবে দেখো প্লাস 1-এর 7 মাইনাস 1-এর 8, পরেরটার থেকে পাবে প্লাস 1-এর 8 মাইনাস 1-এর 9, পরেরটাই পাবে প্লাস 1-এর 9 মাইনাস 1-এর 10, একইভাবে পাবে প্লাস 1-এর 10 মাইনাস 1-এর 11। এবার এখানে খেয়াল করো যে মিডিলে যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু কেটে যাচ্ছে, মানে এটা এটা কাটছে, মাইনাস 1-এর 7 প্লাস 1-এর 7 কাটছে, এটা 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 1-এর মাইনাস 1-এর 10 প্লাস 1-এর 10 কেটে গেল। পড়ে থাকলো কোন সংখ্যাটা, 1-এর 5 মাইনাস 1-এর 11, এইটুকু পড়ে থাকলো। তো এটাকে লসাগু করো, লসাগু করলে হচ্ছে কত 55, 11 মাইনাস 5, তো অ্যান্সার হচ্ছে 6/55। কোন অপশানে আছে, অপশান ডি তে আছে, অপশান ডি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, এক্স ইকুয়াল টু একটা ভ্যালু বলা আছে, x প্লাস 1 এর মান কত হবে সেটা বার করতে বলেছে। তো সিম্পলি এখান থেকে করণীর মাধ্যমে, মানে করণীর হর নিষ্কাশন সেটা করতে হবে। তো x ইকুয়াল টু 1/√2 প্লাস 1। এবার আমি ওপরে যদি গুণ করি, মানে লবে এবং হরে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি, তার মানে আলটিমেট কিছুই গুণ করছি না, মানে ওপরেও √2 - 1 দিয়ে গুণ করছি, নিচেও √2 - 1 দিয়ে গুণ করছি। তো এবার এখান থেকে দেখো এখানে নিচে কি হচ্ছে, নিচে √2 প্লাস 1 ইন্টু √2 - 1। খেয়াল করো আমরা আর উপরে থেকে যাচ্ছে কি √2 - 1। খেয়াল করো আমরা একটা সূত্র পড়ে এসছি ক্লাস 7-8-এ। কি সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলে এটাকে আমরা বলতে পারি a এর স্কোয়ার মাইনাস b এর স্কোয়ার। তো সেম নিচে আমরা তাই করব, এখান থেকে a কোনটা √2 এই জায়গায়, তো √2 এর স্কোয়ার মাইনাস b বলতে কি এখানে 1, তো 1-এর স্কোয়ার, উপরে যা আছে তাই লেখো √2 - 1। তো এখান থেকে দেখো উপরে থাকছে √2 - 1, নিচে √2 এর স্কোয়ার মানে 2 হবে, 1-এর স্কোয়ার একই হবে, তো 2 এর থেকে 1 বাদ দিলে নিচে হরে 1 থাকছে। তো 1 থাকার অর্থ 1 থাকার নিচে 1 থাকার অর্থ বা না লেখা একই ব্যাপার। তো এখান থেকে পেয়ে যাচ্ছ কি √2 - 1। এবার দেখো এখানে কোশ্চেনে বার করতে কি বলেছে, কোশ্চেনে বার করতে বলেছে x প্লাস 1 এর ভ্যালু। তো x এর ভ্যালু কি পেলে, এখানে পেয়ে গেছো √2 - 1, প্লাস এখানে 1 ছিল 1 লিখলে, তো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, পড়ে থাকলো √2। তো এটাই কিন্তু অ্যান্সার হবে, অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস।
এছাড়া এই চ্যানেলে পুলিশের সমস্ত রকম এক্সামের জন্য এবং এসএসসির সমস্ত রকম এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস চলছে, লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে তোমরা সময় মতো তোমাদের টাইম মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর আবারও বলছি, ক্লাসের শুরুতেও বলেছিলাম, এটা তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকছে যে কেউ এই চ্যানেলের যে সমস্ত ক্লাস চলছে কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, সেই ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমরা রুটিন পেয়ে যাচ্ছ বা ক্লাসের লিঙ্কগুলো সেখানে প্রোভাইড করা হচ্ছে, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক বা কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক সবার আগে কিন্তু জানানো হয় হোয়াটসঅ্যাপ ব্যাচে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল ভিডিও কল করবে না। তোমরা মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের সমস্ত ক্লাসের জন্য শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ছাড়া বাকি সমস্ত এক্সামের ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো চ্যানেলটার লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। চ্যানেলটা যেহেতু নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন। 100টা সংখ্যার গড় বলে দিয়েছে কত, 35, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যায় যে এই 100টা সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা ছিল, সেটা ছিল কি 53। সেই 53র স্থানে ভুল করে 83 হিসেব করা হয়েছে, এবং এই 83 হিসেব করেই কিন্তু আলটিমেট যে গড়টা বেরিয়েছে সেটা কি, মানে 100টা সংখ্যার গড় বেরিয়েছে কিন্তু কি 35 বেরিয়েছে। তো জানতে চাইছে যে সঠিক গড় কত হবে। তো সঠিক গড় কত হবে, ইজি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন এক্সামে তোমরা পাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো সেখানেও দেখতে পাবে। তো এখানে ফার্স্টে তোমাকে বার করতে হবে যে তুমি কতটা সংখ্যা বেশি হিসাব করেছো। তো বেশি হিসাব করা হয়, বেশি হিসাব করা হয়েছে, কতটা, 83 থেকে 53 বিয়োগ করে দাও, তো 30 নাম্বার কিন্তু বেশি হিসাব করা হয়েছে। এবার এই 30 নাম্বার টোটাল সংখ্যা কতজন ছিল, 100 জন। তো এর মধ্যে গড় করো, তো 30-এর যদি গড় করো তাহলে 30/100 হবে, তাহলে 30/100 হলে হচ্ছে কত, 0.30 হয়ে যাচ্ছে, 0.30 কিন্তু গড় হয়ে যাচ্ছে, এই গড়টা কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে সঠিক কত হবে, 35-এর থেকে এই 0.30কে বিয়োগ করে দাও, বিয়োগ করলে সঠিক গড় সংখ্যা পেয়ে যাবে। তো 0 লাস্টে লেখার কোনো দরকার নেই, তো এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে পাবে কত, 34.7। তাহলে অ্যাকচুয়াল গড় কত হবে, 34.7, যেটা আছে অপশন বিতে, অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি স্কুলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:3। যদি 50 জন ছাত্র স্কুল ছেড়ে চলে যায়, 50 জন ছাত্রী স্কুলে আবার যুক্ত হয়, তাহলে নতুন ভাবে ছাত্রছাত্রীর অনুপাত হবে 9:7। তবে স্কুলে প্রথমে কতজন ছাত্র ছিল, তো কিছু না, একদম ইজি কোশ্চেন। প্রথমে ছাত্র ছিল কতজন, 5x, ছাত্রীর সংখ্যা আমি ধরে নিচ্ছি 3x। কি হচ্ছে, প্রথমে ছাত্র কিন্তু 50 জন চলে যাচ্ছে, -50 করে দাও, আবার নতুন 50 জন ছাত্রী এসে যাচ্ছে, +50 করে দাও। এদের যে অনুপাত সেটাই দেখো বলে দিয়েছে কোশ্চেনে 9/7। তো সমীকরণ গঠন হয়ে গেল। এবার
এখানে সমাধান করলে সরাসরি অ্যান্সার চলে আসবে। তো 5 7 35 7 50, 5 7 35 7 50 মানে 350, 3 9 কত 27 x, আর 5 9 কত 45। তো 35 থেকে 27 x বিয়োগ করলে হচ্ছে কত 8x, আর 450 আর 350 যোগ করলে হচ্ছে কত, এখান থেকে যোগ করলে হচ্ছে এখান থেকে 800। তো x এর ভ্যালু কত পেয়ে গেলে, x এর ভ্যালু পেয়ে গেলে 100। তো x এর ভ্যালু 100 পেয়ে গেলে জানতে চাইছি স্কুলে কতজন ছাত্র ছিল। তো রেশিও কি ছিল, 5x ধরে নিয়েছিলাম স্কুলে ছাত্র ছিল। তো x এর ভ্যালু পেয়েছো 100, স্কুলে ছাত্র সংখ্যা 500 জন। অপশন সি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 50-এর কত শতাংশ 2 হবে? এর মতো ইজি কোশ্চেন হয় না। তো ধরে নাও 50-এর x% কত শতাংশ, x% মানে কি x/100, ভ্যালু কত বলে দিয়েছে 2। এবার জাস্ট কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। 50-কে 100 দিয়ে কাটলে 2, কোনাকুনি গুণ করলে হচ্ছে কত 4। তো অ্যান্সার হবে অপশন সি 4 এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিশা টাকায় 2টি এবং টাকায় 3টি করে 2 প্রকার কমলালেবু সমসংখ্যক কেনে। মানে 2 টাকায় যে কটা কমলালেবু কিনেছে, সরি, টাকায় 2টি করে যে কটা কমলালেবু কিনেছে, ঠিক টাকায় 3টি করে ততটা সংখ্যক। মানে এক্সাম্পল হিসেবে বলছি, যদি টাকায় 2টি করে সে যদি 100টা লেবু কেনে, তাহলে টাকায় 3টি করে সেও কিন্তু 100টা লেবু কিনেছে। এটা জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। এবার বলছে মোটের ওপর 20% লাভ করতে হলে সে প্রতি ডর্জন কত টাকায় বিক্রি করে। এবার এখানে দেখো, এখানে একটা বলছে কি টাকায় 2টি করে এবং টাকায় 3টি করে। তো 2 আর 3-এর এলসিএম কত হবে, 2 3-এর এলসিএম হবে কিন্তু 6, লসাগু কত হবে 6। আবার এখানে খেয়াল করতে হবে যে প্রতি ডর্জন। তো এখান থেকে তুমি এইভাবেও বার করতে পারো যে দুটো কেনে, দুটা লেবু কেনে 1 টাকায়, 1 টাকায় 2টো লেবু কেনে। 2 3-এর লসাগু কি পেয়েছি 6। কেন 6 দ্বারা করছি, কারণ কি সমসংখ্যক আনতে গেলে আমাকে এই লসাগুর সাহায্য নিতে হবে। তো আমি এখান থেকে বার করব দুটো কেনে 1 টাকায়, একটা লেবু কেনে কত টাকায়, হাফ টাকায়, আর 6টা লেবু কেনে কত টাকায়, 6টা লেবু কেনে, এখানে এর হাফের সাথে 6 গুণ করে দাও, কাটাকুটি করলে কত হচ্ছে 3 টাকায়। এখানে হচ্ছে 3 টাকায় সে কিন্তু 6টা লেবু কেনে। একইভাবে নেক্সট কন্ডিশন যেটা দিয়েছে সেখান থেকে দেখো, বলছে 3টে লেবু কেনে 3টে লেবু কেনে বলছে কত 1 টাকায়, 1 টাকায় কেনে 3টে লেবু। তাহলে একটা লেবু কেনে কত টাকায়, 1-এর 3 টাকায়। একইভাবে এখান থেকে 6টা লেবু বার করে নাও, 6টা লেবু কেনে কত টাকায়। তো 1-এর 3 × 6 কাটাকুটি করলে এখানে হচ্ছে কত 2 টাকা লাগছে। তাহলে ওই ব্যক্তিটা 2 টাকায় যে দুটো লেবু 1 টাকায় যেটা কিনছিল, মানে টাকায় 2টো করে যে লেবু কিনছিল, তাহলে 6টা লেবু কিনতে তার কত টাকা লেগেছে 3 টাকা। আর এদিক থেকে পরের কন্ডিশন অনুযায়ী 6টা লেবু কিনতে তার টাকা লেগেছে কত 5 টাকা। তাহলে টোটাল সে এখন লেবু কিনেছে, তোর কাছে আছে কটা 6টা প্লাস 6টা, 12টা লেবু কিন্তু তার কাছে আছে। আর 12টা লেবু মানেই কি 1 ডর্জন। এবং তার কিনতে টাকা লেগেছে কত, প্রথমটা কিনতে টাকা লেগেছে 3 টাকা, দ্বিতীয়টা কিনতে টাকা লেগেছে 2 টাকা। তো টাকা লেগেছে কত তার, মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস কত লেগেছে 3 আর 2 হয়ে যাচ্ছে 5 টাকা। এবার দেখো কোশ্চেনে বলেছে যে সে 20% লাভ করতে চায়। তো 20% যদি সে লাভ করতে চায়, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ করবে। তাহলে
বিক্রয় মূল্য কত হবে, অর্থাৎ সেলিং প্রাইস কত হবে। তো ক্রয় মূল্য 5 টাকা, তার উপরে 20% লাভ করবে, মানে 120% দামে সে বিক্রি করবে। তো 120/100 কাটাকুটি করো, 0 0 কাটলো, এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 6 2 12, মানে সেলিং প্রাইস কত হবে 6 টাকা, অর্থাৎ 6 টাকা তার বিক্রয় মূল্য হবে। অপশান এ এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 10% বেশি লিখে রাখে, মানে ক্রয় মূল্য যা তার থেকে মার্ক প্রাইস, ধার্য মূল্যকে ইংলিশে বলা হয় মার্ক প্রাইস, ক্রয় মূল্যকে বলা হয় ইংলিশে কস্ট প্রাইস সিপি। তো ক্রয় মূল্যের থেকে ধার্য মূল্য কি করেছে 10% বেশি করে লিখে রেখেছে। এবার কোনো একটা কাস্টমার আসলে তাকে কি করছে 10% ছাড়ে বিক্রি করছে, তবে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে সেটা কিন্তু তোমাকে বার করতে হবে। তো এই কোশ্চেনটা দুটো ভাবে করা যায়। আগে বেসিক পদ্ধতি দেখো, ধরে নিচ্ছি ব্যক্তিটার সেই পণ্যের ক্রয় মূল্য লেগেছিল 100 টাকা। এবার সে কি করেছে, ক্রয় মূল্যের উপর 10% বেশি দামে সে ধার্য করে রেখেছে, মানে মার্ক প্রাইস কত হবে, মার্ক প্রাইস হবে 110 টাকা। কিভাবে পেলাম, এই 100 টাকার সাথে 10% বেশি মানে 110%, তো 110/100, তো 100 কেটে গেল, 110 টাকা হয়ে গেল মার্ক প্রাইস। এবার এখানে কি করছে, এর পরবর্তীতে এই মার্ক প্রাইস যেটা এর থেকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে হয়ে যাবে সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস কি করছে, 110 টাকা ছিল তার মার্ক প্রাইস ধার্য মূল্য, তার থেকে 10% যদি ডিসকাউন্ট দেয় তাহলে বিক্রি করছে 90% দামে। তো 90/100 কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 9 11 কত হচ্ছে 99 টাকা। জিনিসটার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল কিন্তু 100 টাকা, বিক্রি করছে কত, বিক্রি করছে 99 টাকায়, অর্থাৎ ক্ষতি হচ্ছে কত, ক্ষতি হচ্ছে 100 মাইনাস 99। ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, একের মধ্যে কত পার্সেন্টেজ, মানে এখানে প্রফিট হচ্ছে কি লস হচ্ছে সেটা বার করার জন্য। তো অবভিয়াসলি ক্রয় মূল্য থেকে এখানে বিক্রয় মূল্য কম হচ্ছে, তার মানে এটা লস হচ্ছে, তাহলে লস পার্সেন্টেজ, তাহলে লস পার্সেন্টেজ পেয়ে গেলে এখান থেকে 100 কেটে গেল, আর 100 থেকে 99 বাদ গেলে 1% তার কিন্তু লস হচ্ছে, 1% কি হচ্ছে 1% লস হচ্ছে। তো অপশন বি এর সঠিক অ্যান্সার। এবার এই কোশ্চেনটা, সেম কোশ্চেনটা সাকসেসিভ মেথডে করতে পারো, সাকসেসিভ রুল, সাকসেসিভ মেথডে করতে পারো। কিভাবে, এখানে দেখো বলছে 10% বেশি দাম সে লিখে রেখেছে, তো +10 লিখো, তারপরে 10% ডিসকাউন্ট দিচ্ছে -10, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, 10 × 10 বাই কত 100। তো এখান থেকে +10 -10 কেটে গেল, ওপরে দেখো 100 কেটে গেল, তো থাকছে -1%। -1 এর অর্থ কি লস, -1 এর অর্থ হলো লস, তো 1% লস হচ্ছে। তো এই কোশ্চেনটা দুটো প্রসেসে করতে পারো, দুটো প্রসেসই দেখিয়ে দিলাম, সাকসেসিভ রুল অথবা বেসিক পদ্ধতি। তো বলবো প্রত্যেকের দুটো পদ্ধতি ফলো রাখতে, কারণ কখন কোনটা কাজে লাগবে সেটা কিন্তু এক্সাম হলে গিয়েই তোমরা বুঝতে পারবে যে কোনটা কখন কাজে লাগছে। সাপোজ ধরো মাথায় আসলো না যে সাকসেসিভ মেথডে কোশ্চেনটা করা যায়, তখন কি করবে, বেসিক মেথডেই কিন্তু সলভ করবে। নেক্সট কোশ্চেন, 1 টাকার 1 মাসের সরল সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত। 1 টাকার কি বলেছে, 1 টাকার 1 মাসের সুদ, তো এখানে আমি কি করব, কিছুই না, এখানে মাসটাকে 1 মান্থটাকে বছরে কনভার্ট করব। তো 1 মাস সমান কি বলতে পারি, 1/12 বছর। আর বার্ষিক মানে 1 টাকার 1 মাসে 1 পয়সা সুদ, তো 1 পয়সাকে আমি টাকায় কনভার্ট করব, 1/100 টাকা, 1/100 টাকা, টাকায় কনভার্ট হয়ে গেল। এবার ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই কত 100, ইন্টারেস্ট কত 1/100 টাকা, আসল কত, আসল 1 টাকা, টাইম লেগেছে কত, টাইম লেগেছে 1/12 বছর, রেট অফ ইন্টারেস্ট তোমাকে এখান থেকে বার করতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট কিভাবে বার হবে, এখান থেকে দেখো আচ্ছা এখানে নিচে বাই 100,
আচ্ছা, এবার এখান থেকে দেখো 100 এবং 100 কেটে গেল, আর এর ভ্যালু দেখো 12 উপরে উঠে যাচ্ছে, 12% কিন্তু বার্ষিক সুদের হার। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। যেহেতু বার্ষিক সুদের হার বার করতে হবে, সেই কারণে কিন্তু আমি মান্থটাকে বছরে কনভার্ট করেছি, পয়সাটাকে টাকাতে কনভার্ট করেছি, যেহেতু প্রিন্সিপাল বলে দিয়েছে টাকা, 1 টাকা, সেই কারণে কিন্তু এগুলোকে আমি কনভার্ট করে নিয়েছি। নেক্সট কোশ্চেন, কোনো মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা হয়, তবে মূলধন কত? তো আমি ধরে নিচ্ছি, ইজি কোশ্চেন, এই কোশ্চেনগুলো এক্স ধরে করবে। মূলধন ধরে নিচ্ছি কত? মূলধন ধরে নিচ্ছি এক্স টাকা। কি হচ্ছে? 4% চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কত বছরের জন্য? 2 বছরের জন্য। তো 2 বছরের জন্য প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ হলে কত হবে? মানে মূলধনটা কি বলছে? এত টাকায়, মানে সুদ আসলে কত টাকা হবে? তো এক্স টাকার ওপরে 104% গুণ করে দাও, তাহলে 1 বছর পরে সুদ আসল পেয়ে যাবে। 2 বছর পরে বার করতে বলেছে, তো আবারও 104/100 গুণ করে দাও, পেয়ে যাবে 2 বছর পরে সুদ আসল কত, এবং সেটাই দেখো বলে দিয়েছে 1352 টাকা। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5 2 10, 2 2 4, 2 দিয়ে কাটলে 6 2 12, 1 1 5 15, মানে 7 2 14, 6 2 12। এখান থেকে কাটতে পারো সহজে 26 দিয়ে, 26 26 2 52, আর 26 26 আমরা জানি কি 676। এবার এখান থেকে কাটতে পারো 26 দিয়ে, টোটালটাই কেটে দাও, 26 দিয়ে কাটলে 4 26 হবে 104। তাহলে এখান থেকে কাটো, 4 দিয়ে কাটলে কত? 4 2500, 2 দিয়ে কাটো কত? 50। তো এই দুটো ওপরে চলে যাবে, মানে 50 × 25, 5 25 125, 0 1250 অ্যান্সার হবে অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, এ এবং বি একটি কাজ একা সম্পূর্ণ করে যথাক্রমে 25 দিন এবং 20 দিনে। তারা একসঙ্গে 5 দিন কাজ করলে কত অংশ কাজ বাকি থাকে? আচ্ছা, এখানে দেখো বলেছে এ কি করছে, এ এবং বি একা সম্পূর্ণ কাজ করে। এ একা করে কত দিনে? 25 ডেজ। বি একা করে কত? 20 ডেজ। 25 আর 20 তোমরা লসাগু বার করবে, 100 লসাগু হবে, এটাই হবে কিন্তু টোটাল ওয়ার্ক। তো এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ, কিভাবে পাবে? 100কে 25 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাচ্ছ 4, একইভাবে বি এর এফিসিয়েন্সি পাচ্ছ 100কে 20 দিয়ে ভাগ করলে কত? 5। এবার এখান থেকে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি, এ এবং বি এর টোটাল এফিসিয়েন্সি কত পাচ্ছ? 4 আর 5 যোগ করলে হচ্ছে কত? 9। এখানে কি বলছে? তারা একসঙ্গে 5 দিন কাজ করেছে। তো 5 দিন যদি কাজ করে, তাহলে প্রত্যেক দিন এ আর বি মিলে 9 ইউনিট কাজ করে, 9 ইউনিট, তাহলে 5 দিন কাজ করলে 5 9 45 ইউনিট কিন্তু তারা কাজ করবে। বলছে 5 দিন কাজ করার পর কত অংশ কাজ বাকি থাকবে? তো টোটাল কাজ ছিল 100 ইউনিট, 45 ইউনিট কাজ হয়েছে, তাহলে বাকি কাজ কতটা থাকছে? 100 থেকে জাস্ট 45 বিয়োগ করে দাও, 55 ইউনিট কিন্তু কাজ বাকি থাকছে। এবার এখানে বলছে কত অংশ কাজ বাকি থাকছে, তো টোটাল কাজের পরিমাণ কত? 100, বাকি রয়েছে 55 ইউনিট। কাটাকুটি করো, 5 11 55, 5 20 100, 11/20 অংশ, 11/20 অংশ কাজ কিন্তু বাকি থাকবে, যেটা আছে অপশন সি তে, যেটা আছে অপশন এ তে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন বলছে এ বি এবং সি তিনটে পাইপ একসাথে একটা চৌবাচ্চা ভর্তি করে কত ঘন্টায়? 6 ঘন্টায়। যা বলেছে লিখে নাও। এ বি এবং সি তিনজনে মিলে ভর্তি করছে কত ঘন্টায়? 6 ঘন্টায় কিন্তু চৌবাচ্চাটাকে ভর্তি করছে। বলছে
যদি তিনটে পাইপ একসঙ্গে 2 ঘন্টা চলার পর সি পাইপকে বন্ধ করে দেওয়া হয়, সি পাইপকে বন্ধ করে দেওয়া হয়, তবে এ এবং বি পাইপ বাকি অংশ ভর্তি করে আরো 7 ঘন্টায়। মানে 2 ঘন্টায় তিনটে পাইপ চালানোর পরে ট্যাঙ্কের যা ফিল হয়েছে সেই টাইমে সি বন্ধ করে দিয়েছে, বাকি যেটা ট্যাঙ্কটা ভর্তি হওয়ার জন্য যেটা রিকোয়ার্ড, যেটা প্রয়োজন, সেটা এ আর বি আরো বাকি 7 ঘন্টায় চলে সেই ট্যাঙ্কটাকে ফিল আপ করে দিচ্ছে। জানতে চাইছে সি পাইপ একা কতক্ষণে চৌবাচ্চাটাকে ভর্তি করে। ভালো কোশ্চেন, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, আজকের ক্লাসের মধ্যে সব থেকে বেস্ট কোশ্চেন বলতে পারো। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে পাবে, বিশেষ করে মিসলেনিয়াসের এক্সামে পাবে, যেহেতু এটা গ্রাজুয়েট লেভেলের এক্সাম। তো এখান থেকে দেখো, এখানে ফার্স্টে বার করো এ বি আর সি, এই তিনটে পাইপ কি বলেছে 6 ঘন্টায় ফিল করতে পারে। তো 6 ঘন্টায় ফিল করে, 6 ঘন্টায় ভর্তি করে, আমি ধরে নিচ্ছি টোটাল চৌবাচ্চাটা এক অংশ, তো ফিল করে ধরে নিচ্ছি এক অংশ। 1 ঘন্টায় কতটা ফিল করে? 1/6 অংশ। আর 2 ঘন্টায় কতটা ফিল করবে? 1/6 ইন্টু 2 কাটাকুটি করলে 1/3 অংশ কিন্তু ফিল করে। তাহলে এখান থেকে পেয়ে যাবে যে এখনো বাকি কতটা ফিল করতে হবে চৌবাচ্চার। তো বাকি আছে, টোটাল ধরে নিয়েছিলাম 1 অংশ, 1/3 অংশ অলরেডি প্রথম 2 ঘন্টায় এ বি সি তিনটে পাইপ মিলে ফিল করে দিয়েছে। তাহলে বাকি কত অংশ পড়ে আছে? 1 মাইনাস 1/3 মানে 2/3 অংশ এখনো খালি পড়ে আছে। এই 2/3 অংশটাই কিন্তু ভর্তি করবে কে? এ এবং বি পাইপ। কত ঘন্টায় ভর্তি করবে? 7 ঘন্টায় কিন্তু ভর্তি করবে। তো এখান থেকে সেটাই লেখো যে এই 2/3 অংশ, 2/3 অংশ চৌবাচ্চা ছিল তো ওখানে, এখানে হ্যাঁ চৌবাচ্চা, 2/3 অংশ চৌবাচ্চা ভর্তি করে 2/3 অংশ চৌবাচ্চা ভর্তি করে। কে ভর্তি করছে? এ এবং বি মিলে। কত ঘন্টায় ভর্তি করছে? 7 ঘন্টায়। 7 ঘন্টায় ভর্তি করছে। তাহলে যদি বলি যে টোটাল চৌবাচ্চাটা যদি শুধুমাত্র এ আর বি ভর্তি করতো তাহলে কত সময় নিত? অর্থাৎ 1 অংশ চৌবাচ্চা ভর্তি করে এ এবং বি মিলে কত সময়? 7/2/3, তো 3 একেবারে আমি উপরে তুলে দিলাম, মানে 21/2 ঘন্টায় কিন্তু এ এবং বি পাইপ এরা দুজনে মিলে একটা খালি চৌবাচ্চাটাকে কিন্তু তারা টোটালি ভর্তি করে দিতে পারে। এবার এখান থেকে দেখো দুটো কন্ডিশন পেয়েছো। ফার্স্ট কন্ডিশন যেটা কোশ্চেনেই বলা আছে, এ বি সি ওই চৌবাচ্চাটাকে তিনটে পাইপ মিলে ভর্তি করতে সময় নেয় 6 ঘন্টা। আর এখান থেকে তুমি বার করে নিয়েছো এ এবং বি ওই সেম চৌবাচ্চাটাকে ভর্তি করছে, সম্পূর্ণ খালি চৌবাচ্চাটাকে ভর্তি করছে, কারণ দেখো বার করেছো এক অংশ চৌবাচ্চাটাকে ভর্তি করছে, মানে টোটাল চৌবাচ্চাটা ভর্তি করছে 21/2 ঘন্টায়। এবার এখানে তোমাদের প্রয়োজন হবে ভগ্নাংশের লসাগু। তোমাদের শিখিয়েছি এর আগের ক্লাসগুলোতে, না দেখে থাকলে অবভিয়াসলি আগের ক্লাসগুলো দেখে নাও, সেখানে কিন্তু বহুবার করানো হয়েছে ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের লসাগু কিভাবে সলভ করতে হয়। তো এখানে ভগ্নাংশের এলসিএম করবে, ভগ্নাংশের লসাগু করবে। তো লসাগুর রেজাল্ট এখান থেকে কি পাবে? লসাগুর রেজাল্ট পাবে এখান থেকে 42, এটাই হবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এবার দেখো এখান থেকে এ বি এবং সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। তো এই 42কে কিভাবে এফিসিয়েন্সি পাবে? এবিসি এর 42কে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাচ্ছ কত? 7। তো এ বি সি এর এফিসিয়েন্সি পেলে 7, মানে কি এ বি এবং সি পাইপ একত্রে প্রতি ঘন্টায় 7 ইউনিট করে জল ভর্তি করে। নেক্সট একইভাবে এই 42কে 21/2 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাবে কত? 4। কিভাবে ভাগ করছি দেখো, 42কে 21/2 মানে 21 নিচে 2 উপরে উঠে যাচ্ছে, তো 21 দুগুণ 42, 2 দুগুণ কত হচ্ছে? 4। তো 21 দুগুণ 42, 2 দুগুণ কত হচ্ছে? 4। তো এখান থেকে পেয়ে গেলে এ আর বি এর এফিসিয়েন্সি।
তাহলে এখানে এবার কোশ্চেনে ফিরে আসো। কোশ্চেনে কি বলছে? কোশ্চেন বলছে যে তবে সি পাইপ একা কতক্ষণে চৌবাচ্চাটিকে ভর্তি করতে পারে, ভর্তি করবে। তাহলে দেখো এখান থেকে এ বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছো। তাহলে আমি এইটুকু এ বি এর এফিসিয়েন্সি আমি যদি লিখি 4, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হলে টোটাল এফিসিয়েন্সি 7 হবে? তো আমি যদি বলি সি এর এফিসিয়েন্সি 3 হলে টোটাল এফিসিয়েন্সি 7 হবে, তাহলে ঠিক বলছি। তাহলে 4 আর 3 যোগ করলে কত হচ্ছে? 7। তাহলে সি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম, সি এর এফিসিয়েন্সি কত পেলাম? 3 ইউনিট এফিসিয়েন্সি পেলাম। টোটাল কাজ কত? 42 ইউনিট। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 42 ইউনিট। তাহলে সি এর টাইম লাগবে কত সময়? তো সি এর টাইম লাগবে টোটাল 42 ইউনিট ভর্তি করতে হবে। প্রত্যেক ঘন্টায় 3 ইউনিট করে ভর্তি করছে, তো ভাগ করে দিলে পাবে 3, 14, 42 মানে 14 ঘন্টা। 14 ঘন্টা কিন্তু টাইম লাগবে সি এর এই ট্যাঙ্কটাকে, চৌবাচ্চাটিকে ভর্তি করতে। তো কোথায় আছে? অপশান এ তে আছে। তো অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এবং আদার্স যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলোও কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। ক্লাস যদি ভালো লাগে তো অবভিয়াসলি ক্লাসটাকে কিন্তু লাইক করতে ভুলবে না, লাইক করে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি না করে থাকো, এবং তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরের কোশ্চেন। একটি ট্রেন 10 কিলোমিটার পার ঘন্টা 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, বলেছে কত মিনিটে? 12 মিনিটে। ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা কমে সমদূরত্ব যেতে কত সময় লাগবে? তো ইজি কোশ্চেন, এখানে সেই একটাই সূত্র আমরা পড়ে এসেছি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্র ধরেই হবে। তো ফার্স্টে ট্রেনের স্পিডটা বার করে নাও। ট্রেনের স্পিড কত? তো তার আগে বার করার আগে আমরা জানি মিনিটটাকে কি করতে হবে? ঘন্টায় কনভার্ট করতে হবে। তো 12 মিনিট সমান আমরা ঘন্টায় কনভার্ট করলে কি করবো? 12/60, মানে মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব ঘন্টা। তো এখানে দেখো ট্রেনের স্পিড সমান কি? ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স 10 কিলোমিটার লিখলাম। টাইম কত দেখো বার করে নিয়েছি, 12/60। তো নিচে 12 লিখলাম, 60টা ওপরে এমনিতে উঠে যাবে পরের লাইনে, তো ওপরেই তুলে দিচ্ছি। কাটাকুটি করো, 5, 12, 60, তো পেয়ে গেলে ট্রেনের স্পিড 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার ঘন্টা পেয়ে গেলে। এবার এখানে দেখো কি বলেছে? বলেছে যে ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার পার ঘন্টা কমে যায় তাহলে এই সেম ডিস্টেন্স যেতে কত সময় লাগবে? সেম ডিস্টেন্স যেতে আগে 12 মিনিট লাগছিল, এখন যদি স্পিড কমে যায় তাহলে কত সময় লাগবে? তো এখান থেকে দেখো তোমরা অপশান এলিমিনেট করতে পারো, অপশান এলিমিনেট করতে পারো যদি সম্ভব হয় পরের লাইন সলভ না করে। কিভাবে এলিমিনেট করবে একটুখানি ভালোভাবে বুদ্ধি খাটিয়ে দেখো। এখানে যখন 50 কিলোমিটার স্পিডে যাচ্ছিল 12 মিনিট কিন্তু সময় লাগছিল, এবার যদি স্পিড কমে যায় তাহলে অবভিয়াসলি তোমার কি মনে হবে? 12 মিনিটের থেকে অবভিয়াসলি বেশি টাইম লাগবে। তো এখানে দেখো ফার্স্ট অপশন আছে 10 মিনিট। তো 10 মিনিট কখনোই হবে না, স্পিড কমে গেলে 12 মিনিটের বেশি টাইম লাগবে, তো ফার্স্ট অপশন কেটে গেল। সেকেন্ড অপশন 13 মিনিট 20 সেকেন্ড বলছে, হতে পারে। থার্ড অপশন 13 মিনিট বলছে, হতে পারে। ফোর্থ অপশনের দিকে খেয়াল করো, 11 মিনিট 20 সেকেন্ড, তো এটাও কেটে গেল। এবার যেহেতু এখানে দুটো অপশন থেকে যাচ্ছে তোমাকে সলভ করতে হবে। তো এখানে দেখো এবার এই নেক্সট বার করো যে সেম ডিস্টেন্স যেতে সময় লাগবে কত? আচ্ছা, তার আগে বার করে নাও স্পিড। আগে স্পিড ছিল 50 কিলোমিটার, এখন 5 কমাতে বলেছে, তো এখন স্পিড কত? 45 কিলোমিটার পার ঘন্টা। এখন স্পিড কত? 45 কিলোমিটার পার ঘন্টা। এখন তোমাকে বার করতে বলেছে, আমরা সূত্র জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তো বার করতে হবে এখন সময় কত, মানে টি এর ভ্যালু। তাহলে টি সমান কি বলবো? ডিস্টেন্স বাই স্পিড। তো এখন ডিস্টেন্স, সেই আগের ডিস্টেন্সটাই, স্পিড কত পেয়েছো? 45 কিলোমিটার পার ঘন্টা, 45 কিলোমিটার কি পার ঘন্টা।
এবার এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে 5 2 10, 5 9 45। তো 2/9 কি পেলে, 2/, এই সাইডে লিখছি 2/9 ঘন্টা। অপশানে দেখো একটা অপশান আছে 13 মিনিট আর একটা অপশান আছে মিনিট 13 মিনিট 20 সেকেন্ড। তো অবভিয়াসলি এটাকে মিনিটে তোমাদের কনভার্ট করতে হবে, তো 60 দিয়ে গুণ করো। তো 60 দিয়ে গুণ করলে ঘন্টা চলে গেল, এটা হয়ে গেল কিন্তু মিনিট। তো 9 দিয়ে কাটলে মানে 3 তিরিককে 9, 3 20 60, তো হচ্ছে কত 40/3 মিনিট। 40/3 মিনিট। এবার দেখো তোমার এখানে কিন্তু সরাসরি কাটাকুটি যাচ্ছে না, মানে ওপরে 40-এর পরিবর্তে যদি এখানে 39 থাকতো তো 3 দিয়ে কেটে আমি বলতাম 3 13 39, মানে 13 মিনিট বলে দিতাম এবং অপশন সি মার্কিং করে দিতাম। যেহেতু এখানে কাটাকুটি যাচ্ছে না, এখানে ছিল কি, এখানে ছিল কিন্তু 40/3, তার মানে 3 13 39, 13 পূর্ণ 1/3 মিনিট এরকম সামথিং আসছে। তো এখানে আর সেকেন্ড বার করার দরকার নেই, অপশন সি কেটে দাও, মানে অপশন এলিমিনেট করো, অপশন বি এর কিন্তু অবভিয়াসলি সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন এলিমিনেট করে এইভাবে বার করতে পারো। এবার তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, বাড়িতে প্র্যাকটিস করার জন্য কি করবে, এখান থেকে 13 মিনিট থেকে গেল আর 1/3 সঙ্গে 60 সেকেন্ড গুণ করে দেবে, কাটলে এখান থেকে 20 সেকেন্ড হচ্ছে। তো 13 মিনিট 20 সেকেন্ড অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এক্সামে কিভাবে সলভ করতে হয় সেই প্রসেসটাও দেখিয়ে দিলাম, যে কিভাবে এলিমিনেট করে তোমরা তাড়াতাড়ি চটজলদি অ্যান্সার বার করবে সেটাও প্র্যাকটিস করবে, তার পাশাপাশি ডিটেলসেও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের এটা লাস্ট কোশ্চেন। এখানে বলছে একজন সাঁতারু স্রোতের দিকে সাঁতার কাটে 30 কিলোমিটার গিয়ে আবার আগের অবস্থানে স্রোতের বিপরীতে ফিরে আসতে সময় নিয়েছে 8 ঘন্টা। মানে অনুকূলেও 30 কিলোমিটার গিয়েছে, আবার ফিরে আসছে সেই 30 কিলোমিটার, প্রতিকূলেও 30 কিলোমিটার ফিরে আসতে টোটাল টাইম লেগেছে 8 ঘন্টা। স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ। স্থির জলে নৌকার বেগ কি বলেছে, স্রোতের বেগের 4 গুণ। তো আমি ধরে নিচ্ছি স্থির জলে স্রোতের বেগ, স্থির জলের স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি x কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার বেগ বলে দিয়েছে স্রোতের বেগের 4 গুণ, তার মানে নৌকার বেগ হবে 4x কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে যখন যাবে তো 4x, স্রোতের অনুকূলে যখন যাবে তখন স্পিড ইকুয়াল টু কি হবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, মানে 5x কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে যখন রিটার্ন আসবে তখন স্পিড কি থাকবে, নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে। তো নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে 3x কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলের স্পিড, প্রতিকূলের স্পিড পেয়ে গেছো, ডিস্টেন্স কত পেয়ে গেছো, তাহলে টাইম বার করতে পারবে। সেই একটাই সূত্র কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো টাইম সমান কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। তো এখান থেকে দেখো অনুকূলে যেতে কত টাইম লাগবে, তো অনুকূলে যাচ্ছে 30 কিলোমিটার, কত স্পিডে যাচ্ছে বার করেছো দেখো 5x কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে 30/5x মানে অনুকূলে যাওয়ার টাইম পেয়ে গেলে। প্রতিকূলে ফিরে আসছে 30 কিলোমিটার, প্রতিকূলের স্পিড দেখো এখানে বার করে নিয়েছি 3x কিলোমিটার। তো 3x দিয়ে ভাগ করলে এখান থেকে পেয়ে যাবে কত, টাইম পেয়ে যাবে। দুটো টাইমের যোগফলই বলে দিয়েছে কোশ্চেনে 8 ঘন্টা। তো এখান থেকে এবার বার করে নাও। এখান থেকে দেখো এখান থেকে কাটাকুটি যাচ্ছে কিনা আগে দেখে নিই। 5 দিয়ে কাটো, 5 6 30, 3 দিয়ে কাটো 3 10 কে 30, 3 10 কে 30, 2 দিয়ে কাটো, 2 দিয়ে প্রত্যেকটার সাথে যাচ্ছে, তো 4 2 8, 5 2 10, এখান থেকে 3 2 6। তাহলে আলটিমেট পড়ে থাকছে কি 3/x প্লাস 5/x ইকুয়াল টু কত 4, যোগ করলে x সমান 8/x ইকুয়াল টু কত 4। এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, আর x এর ভ্যালু পেয়ে যাবে কত 2। x এর ভ্যালু কত পেয়ে গেলে 2।
তো এখানে কি জানতে চাইছে, স্রোতের বেগ কত। তো স্রোতের বেগ আমি কি ধরেছিলাম এখানে, দেখো স্রোতের বেগ আমি ধরেছিলাম x কিলোমিটার পার ঘন্টা। তো x এর ভ্যালু কত পেয়েছি, x এর ভ্যালু পেয়েছি 2। তো অ্যান্সার হয়ে যাবে স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো আশা করি আজকের ক্লাসে যে 15টা কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানো হলো, প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। কোথাও কোনো কোশ্চেনে ডাউট হলে দাগ নম্বর সহকারে তোমরা সেই ডাউটটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।